ডাক্তার শাখাওয়াত হোসেন শায়ন, তো আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি। নির্বাচনে যদি দেরি হয় সেক্ষেত্রে আসলে তৃতীয় কোনো পক্ষের মাথাচাড়া দিয়ে ওঠার যেমন সম্ভাবনা আছে কিনা, আবার সেই সাথে খুব তড়িঘড়ি করে যদি আমরা একটি নির্বাচন দিয়ে দিই সেটি আবারও বুমেরাং হয়ে আমাদের জন্য খারাপ কিছু ফেরত নিয়ে আসতে পারে কিনা। তড়িঘড়ি শব্দটাই তো নেগেটিভ শব্দ, দীর্ঘসূত্রিতা সেই শব্দ তো নেগেটিভ শব্দ। সুতরাং আমাদের চাওয়া তো নেগেটিভ না কারো, আমরা তো একটা পজিটিভ পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে সব আমাদের এই ছাত্র জনতা সবাই রক্ত দিল। 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো গুম খুন নির্যাতন হামলা মামলার শিকার হয়েও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখলো। সুতরাং আমরা এই তড়িঘড়ি এবং দীর্ঘসূত্রিতা কোনোটাই আমরা চাই না, দেশবাসী সেটা চায় না। সেই জন্য তড়িঘড়ি না করে, এই জন্যই বলা হচ্ছে যৌক্তিক সময়। যৌক্তিক সময় কি? নির্বাচন করবার জন্য যে প্রয়োজনীয় জরুরি অনুষঙ্গ কয়টা, এই কয়টা জিনিস, যেমন নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত যে প্রশাসন, নির্বাচনে যে শৃঙ্খলা দেওয়ার জন্য যে পুলিশ বাহিনী, এই সময় যাতে বাজে মামলা মিথ্যা মামলা দিয়ে কাকে হয়রানি করা না হয় এবং আগের মিথ্যা মামলাগুলো যাতে সঠিকভাবে আগে থেকেই সরকার এগুলি সরিয়ে নেয়, সেজন্য একটা ভালো বিচার বিভাগ আর সংবাদ মাধ্যমের ভালো ভূমিকাটাও সংস্কারের আওতায় আসতে হবে। কারণ এগুলির সঙ্গে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 16 বছর ধরে দেখেছি বাংলাদেশের মেজরিটি সংবাদ মাধ্যম মূলত ফ্যাসিবাদের লাঠিয়ালের মতো ভূমিকা পালন করেছে। তারা সংবাদ প্রকাশ থেকে শুরু করে টকশো থেকে শুরু করে আলোচনার মধ্যে যেরকম একপেশে একটা অবস্থান বেশিরভাগ সংবাদ মাধ্যম নিয়েছিল, যাদের কাজ ছিল ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে চ্যালেঞ্জ না না না, মোটেই আমি এটা স্বীকার করি না, কারণ তারা সুবিধাভোগী ছিল। প্রথম কথা, আপনি বিতর্কে গেলে অনেক বলা যাবে, মোটা কথায় 2-3টা বলি। সংবাদ মাধ্যমের গুলোর মালিকগুলা বেশিরভাগ হচ্ছে হয় রাজনীতি করে এবং সরকারি দল করা, অথবা তারা ব্যবসায়ী এবং সরকারের অনুগত ব্যবসায়ী। তারা ব্যবসা পাবার জন্য, কালো টাকাকে হালাল করবার জন্য, সরকারের অনুগত হওয়ার জন্য, রাজনৈতিক পদ পাবার জন্য, মন্ত্রী এমপি হবার জন্য এই সংবাদ মাধ্যমগুলোকে মালিকরা ব্যবহার করেছে। মালিকরা আবার তাদের প্রধান প্রধান পদে বসিয়েছে যাদেরকে, তাদের অনুগত সুবিধাভোগী এমনদেরে বসিয়েছে যারা ওই প্রধানমন্ত্রীর ওইখানে গিয়ে এক ঝাঁক ফুটফুটে সুন্দর সাংবাদিক প্রশ্ন করতো। প্রশ্নের ধরন মনে আছে না আপনার? চেহারা ভাসে না, কিন্তু তার সমালোচনা কি হারে হয়েছে। সরকার বাধ্য করে সংবাদ মাধ্যমকে কতদিন চালাতে পারে? 16 বছর। এরা তো এসে আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগের হয়ে গেছিল। সুতরাং আমি বলবো এই সংবাদ মাধ্যমকেও সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, তাদেরকে গণতন্ত্রের পক্ষে আসতে হবে। আর যেই সংস্কার বললাম এগুলি দিয়ে যাতে এটা দীর্ঘসূত্রিতা হলে ফ্যাসিবাদ যাতে আবার এখানে যে কেউ ফেরত আসতে না পারে, আবার নতুন করে স্পেস তারা না পায়, আর নির্বাচনের নামে যাতে রাজনীতিকরণ না হয়, যেটা 1/11 হয়েছিল, সেই জন্য তড়িঘড়ি যেমন করা যাবে না, আবার দীর্ঘসূত্রিতা করে গণতন্ত্র ব্যাহত হয় এমন দিকেও নেওয়ার সুযোগ। আমরা গণঅভ্যুত্থানের 2 মাসে পা দিয়েছি ডাক্তার শাখাওয়াত হোসেন শায়ন, তো আমরা আসলে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ চাইছিলাম, কিন্তু এখনো আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু জায়গায় নানান রকম অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। আমরা দেখেছি মসজিদের মতন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, পাহাড়ি এলাকাগুলোতে আদিবাসীদের জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেগুলো কি আসলে কেউ না কেউ পেছন থেকে কোনো শক্তি করবার চেষ্টা করছে? ডেফিনেটলি। দেখেন, আমাদের সোসাইটিটা দীর্ঘদিনে একদম পচতে পচতে শেষ সীমানার কাছে নিয়ে গেছে, মাথা পচে গেছে, সেই পচন লেগেছে একদম গোড়া পর্যন্ত। আমাদের শিক্ষা ব্যবস্থা, নীতি নৈতিকতা কোথায় নিয়ে গেছে? সংস্কার আমরা বলছি, কিন্তু আমাদের প্রত্যেকের 2টা জায়গায় একটু সংস্কার দরকার। একটা মগজের সংস্কার আর একটা হৃদয়ের সংস্কার, মানে আমার মন, আবেগ এবং আমার মস্তিষ্ক, এর সংস্কার যদি না হয় তাহলে আমরা ভালো মানুষ হব না। ভালো মানুষ যদি না হই, ভেতরে যদি পশুত্ব, হিংস্রতা, প্রতিহিংসা এগুলি লালন করি, যেটা এই সমাজ, এই শিক্ষা ব্যবস্থা আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এই রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, তাহলে এই শুধু আইন পরিবর্তন করে হয় না, এবং এই পরিবর্তন একদিনও তো হবে না। সুতরাং আপনার সামগ্রিকভাবে সোসাইটিটাকে যদি আপনি ঠিক পথে আনতে চান, তাহলে যা যা করণীয় সেগুলি করতে হবে, সেই জন্য পদক্ষেপ নিতে হবে, এবং দেশকে নতুনভাবে যাতে বৈষম্যহীন সমাজ গড়বার যে আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছি সেটা হয়। ফলে এই দেশেরই মানুষ আমরা, এতদিন যারা এদেশে ওই যে হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী কুপিয়েছে,
তারাই তো আমরা, একই ফ্যামিলির, একই সংসারের, একই হাড়ির ভাত খেয়ে বড় হওয়া। একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে। আপনি কি মনে করেন যে খুব বেশি ব্যবধান হওয়া সম্ভব এখানে? সেই ক্ষেত্রে যদি আমরা ছোট দেশ, অনেক মানুষ, যারা যারা এই যে খারাপ হয়ে গেছে তাদেরকে ঠিক বিচারের আওতায় আনা হয়, কম খারাপ যারা হয়েছে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়, আর যারা ভালো থাকতে চেয়েও পারতো না এখন নিশ্চয়ই তারা থাকবে, কিন্তু এর এই মানসিক যে উন্নয়নটা, নৈতিকতার উন্নয়নটা, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, নীতি নৈতিকতার মাধ্যমে সেটাকেও জাগ্রত করতে হবে আস্তে আস্তে। এবং তাহলে কোনো এক সময় গিয়ে আমরা বৈষম্যহীন একটা সমাজ হয়তো পাবো। আর পুরোপুরি বৈষম্যহীন সমাজ আসলে গণতন্ত্রের সম্ভাবনায় পুরোপুরি বৈষম্যহীন। আপনি অর্থনৈতিক বৈষম্য তো থাকবে, গণতান্ত্রিক দেশ সেটা থাকবে। রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সমাজতান্ত্রিক ব্যবস্থায় তাহলে ভিন্ন কথা, এর বাইরে বৈষম্য কিন্তু থাকবে। কিন্তু আমরা বলছি মোটা দাগে যে বৈষম্যগুলো, মানে চাকরির অধিকারটা যেন সবার থাকে, কথা বলার অধিকার, আইনের অধিকারে যেন বৈষম্য করা না হয়, রাষ্ট্রের যে মূলনীতি সেখানে সকল নাগরিক সমান, কে কোন ধর্মের, কে কোন গোত্রের, এ দিয়ে যেন বৈষম্য করা না হয়, ভোটের অধিকারের ক্ষেত্রে বৈষম্য যেন করা না হয়। একজন জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধির নামে লুটপাট করে সব ক্ষমতার মালিক সে হবে, আর প্রকৃত মালিক জনগণ, সে তলানিতে পড়ে থাকবে, এই বৈষম্য যেন না হয়। এগুলি আমাদের মোটা দাগে চাওয়া। গণঅভ্যুত্থানে যে স্পিরিট ছিল সেই স্পিরিটকে আসলে আমাদেরকে ধরে রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।